শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। চলে এলাম উনুন সালে। তো তোমরা আগে দেখতে যে এখানে একটা ত্রিপল দেওয়া ছিল, কিন্তু এখন তো আমাদের খড় কেনা হয়েছে, তো সেই জন্য ত্রিপলটা ছাদে নিয়ে যাওয়া হয়েছে খড়গুলো ঢাকা দেওয়ার জন্য। তো ওদিকে আমি উনুন চালের নেটগুলো খুলে দিলাম, দিয়ে ছাই তুলছিলাম। হঠাৎ করে দিদি ডাকলো। দিদি ওই যে স্কুলে যাবে ভাগ্নিকে নিয়ে, আর সেই যে শাড়ি কিনে নিয়ে এসেছিলাম দিদির আমার জন্য, তো ওই শাড়িগুলোর আর কি ব্লাউজ পিস কেটে ব্লাউজ গড়াতে দেবে। তো সেই জন্য বলছিল দিদি যে একটা তোর ব্লাউজের মাপ দিয়ে গড়িয়ে নিয়ে আসবে আর কি। তো সেই জন্য দেখো একটা দিদিকে ব্লাউজ বের করে আমি আর কি দেখিয়ে দিলাম যে মাপটা কি রকম আর কি। এই ব্লাউজটা আমার ঠিকই হয় আর কি, একটু টাইট হয়, তাই বললাম একটু ঢিলা করে দিতে। আর দিদিকে বললাম যাতে পিঠটা আমার যেন বেশি কাটা না হয়, সেটা যেন দেখতে আর কি বলে দেয় ভালো করে। কি বলতো, ওই যে আমার পোড়ার দাগগুলো আছে, সেই জন্য না আমি খুব একটা বেশি পিঠ কাটা ব্লাউজ পরি না। বাড়িতে ঠিক আছে, এমনি কোথাও গেলে আমি পিঠ ঢাকা পরারই চেষ্টা করি। দিদিরা স্কুলে চলে গেল, তারপর তো আমি আমার কাজগুলো করতে শুরু করে দিলাম। ঘর ঝাড় দিয়ে ঘর মোছা আগে হয়ে গেছিল, কিন্তু আজকে এঁঠো বাসনগুলো বের করা হয়নি। তো দেখো এখন এঁঠো বাসনগুলো নিয়ে চলে এলাম, আর আজকে কিন্তু ভিজিয়ে রাখবো না, এখনই নিয়ে এলাম আর এখনই বাসনগুলো মেজে নেব। আর জানো বাসন মাজা সাবানটা আবার শেষ হয়ে গেছিল, তো আবার কি করব, একটু উনুনের ছাই নিয়ে এলাম আর হচ্ছে সার্ফ নিলাম, তো সেটা দিয়েই এখন বাসনগুলো মেজে নিচ্ছি। তোমরা কমেন্টে বলেছো যে দৈবকী তুমি কিছু নতুন থালা বাসন কিনে নাও। তো কি বলো তো, আমাদের না নতুন থালা বাসন আছে গো, কিন্তু সবসময় ব্যবহার করি না। ওই বাড়িতে যদি আত্মীয় স্বজন আসে তখন ব্যবহার করি। আর কি জানো তো, আমাদের তো গ্রামে বুঝতেই পারছো কোনো ভালো মন্দ জিনিস হলে দেওয়া নেওয়ার ব্যাপারটা আছে। কাউকে যদি কোনো কিছু দিই না, বাটি দিলাম ধরো, তো 2-3 দিন ধরো আনা হলো না, তারপরে খোঁজ করতে গেলে না হারিয়ে যায়। তো এভাবে করে না আমাদের অনেক কিন্তু থালা বাসন হারিয়ে যায়। যেমন ধরো পুকুরেও অনেক কভার হারিয়ে গেছে, ভিজিয়ে রেখেছি, হাঁসে ফেলে দিয়েছে, তারপরে পায়নি, অন্য কেউ পেয়েছে, এরকম হয়েছে। তো সেই জন্য কিনছি না, আর আছে বলে কিনছি না, আর এতেই তো এখন চলছে বলো, তাই না? তো এগুলো যখন আর কি নষ্ট হয়ে যাবে বা কিছু হয়ে যাবে তখন এগুলোকে বাদ দেব। এখন এগুলোই চলছে, তো সেই জন্য এইগুলোই ব্যবহার করছি। সকাল সকাল রুদ্র কি কাণ্ডটাই না ঘটিয়েছে দেখো। ওকে পড়তে বসিয়েছিলাম, ও বলল যে জল খাবে, মানে যখনই ওকে পড়তে বসায় তখনই ও জল খাবো বলে। তো ওকে জল খেতে দিয়েছিলাম ছোট একটা বোতলের ঢাকনাটা ভালোভাবে লাগায়নি, বোতলটা উল্টে গেছে আর সব জলটা এই বিছানার ওপরে আর কি পড়ে গেছে। তো কি আর করব, দেখো যেটা খাটের ওপরে পাতা থাকে এটা হচ্ছে বালাপোষ, তো সেটাকে আমি ছাদে রোদে দিতে এলাম। ভাগ্য ভালো যে রোদটা করেছে। আর জানো এই ওয়ারটা আমি বাড়িতেই বানিয়েছি আমার পুরনো কাপড় দিয়ে। আর বন্ধুরা তোমরা কারা কারা পুরনো কাপড় দিয়ে বাড়িতে ওয়ার বানাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এই মটর কলাইগুলো অনেক দিন হলো নিয়ে আসা হয়েছে, কিন্তু খাওয়াই হয়নি, কেমন যেন নেতিয়ে গেছে, মানে চিপসে গেছে। তো সেই জন্য ভাবলাম একটু রোদে দিয়ে দিই, কালকে না হয় ঘুগনি বানিয়ে খেয়ে নেব। তারপরে চলে এলাম গ্রাম বাংলার জনপ্রিয় একটা কাজে। এই যে দেখছো ড্রামটা, এই ড্রামটায় মুড়ির চাল রাখা আছে, আর আজকে আমি মুড়ির চাল ধোবো। আর এই গ্রাম বাংলার মেয়ে বউরা কীভাবে মুড়ির চাল ধোয়, কীভাবে মুড়ি হয়, সেটা তোমাদেরকে আর কি দেখাবো। আর তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যে কিভাবে আমরা মুড়ির চাল ধুই। তো দেখো এই যে ড্রামটার মধ্যে চাল আছে, চালগুলো আমি কিন্তু হাত দিয়ে বের করে নিচ্ছি। তো বেশি চাল নেই, সেই জন্য হাতটা ঢোকাতে হলো। আর বেশি চাল থাকলে কি হয়, ওই মুখটা খুলে দিলে না নিজে নিজেই বেরিয়ে যায়। তো দেখো অনেকগুলো চাল বের করে নিয়েছি, আর এখন কিন্তু পায়ে করে মেপে নিচ্ছি। এই যে মাপছি এটাকে আমরা পায়ে বলি, আর 1 পায়ে মানে হচ্ছে 500 চাল। তো দেখো এখানে আমি কিন্তু 16 পায়ে চাল নেব, মানে হচ্ছে 8 কিলো। তো প্রথমে মেপে দেখলাম হবে না, মনে হলো একটু কম কম লাগলো, তাই দেখো আবার একটু বের করে নিলাম, দিয়ে আবারও মাপতে শুরু করে দিলাম। আর জানো এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হয়। একটু যদি 19-20 হয়ে যায় বা একটু যদি তাকবাক উল্টোপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু মুড়ি হবে না।
আর এই চাল ধোয়াটা আর নুন মাখানোটাই কিন্তু হচ্ছে মেন জিনিস। তো অনেকগুলোই তো চাল মাপলাম, 16 পয় মানে 8 কিলো। তো একেবারে নিয়ে এলাম না, এটে যেত, কিন্তু কি বলো তো ভালোভাবে কচলে কচলে কিন্তু ধোয়া হতো না। ওই যে একটু ফাঁকা থাকলে আর কি ভালো করে ধোয়া হবে পরিষ্কার করে, তো সেই জন্য অল্প নিয়ে এলাম। তো এইটা নিয়ে যাব, তারপরে হচ্ছে আর একবার নিয়ে এসে ধুয়ে নিয়ে যাব। তো দেখো ভালো করে এখন কিন্তু ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর একটু একটু কুটো কুটো ছিল, আর এই ধানগুলো জানো তো মেশিনে কাটা হয়েছিল, তো সেই জন্য এইরকম আর কি বেশি আছে। তো বারে বারে ধুয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পুকুর থেকে ভালো করে চালগুলো ধুয়ে নিয়ে এলাম, তারপরে দেখো একটা বড় গামলার মধ্যে ঢেলে দিচ্ছি। আরও যে বাকি চালটুকু ছিল ওগুলো কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি, আর ওদের সাথে মিশিয়ে দিয়েছি। আর ওই যে থালাতে দেখছো লবণ ভাগ করে নিচ্ছি। কি বলো তো এখানে তো 16 পয় চাল আছে, তো সেই জন্য 16 মুঠ আর কি লবণ নিয়েছি। এক মুঠের থেকে আর কি একটু অল্প করেই নিয়েছি। আর এই লবণ দেওয়াটাই হচ্ছে মেন, জানো তো। লবণ একটু বেশি হয়ে গেল গন্ডগোল, আবার কম হয়ে গেলেও গন্ডগোল। এটা কিন্তু খুব মানে খেয়াল রাখতে হবে। বেশি হয়ে গেলে বলে নাকি ভালো মুড়ি হয়, কিন্তু খেতে পারা যায় না। আবার কম যদি লবণ হয় তাতে কিন্তু ভালো মুড়ি হয় না। তো যাই হোক দেখো লবণগুলো জল দিয়ে মিশিয়ে দিলাম। আর জানো তো এই যে নুন দিয়ে চালটা মাখিয়ে নিচ্ছি, এখন যদি একটু খাবার সোডা দেওয়া হয় তাহলে কিন্তু মুড়িটা একটু মোটা হয় আর কি। কিন্তু আমরা বাড়িতে খাবো, তো সেই জন্য আর কি দিই না। মুড়ির চালটা ভিজিয়ে রেখে উনুন শালটা লেপে নিয়েছিলাম। তারপরে আমি গেছিলাম স্নান করতে। এখন দেখো স্নান করে চলে এসেছি, আর চুলটা কিন্তু ভালো করে মুছে নিলাম, তারপরে আঁচড়ে নিচ্ছি। আর আজকে তো বৃহস্পতিবার, চুলটা আঁচড়ে নেব, তারপরে আমি পুজোর জোগাড় যন্ত্রগুলো শুরু করে দেব। আর হ্যাঁ, একজন কমেন্ট করে বলেছ যে দিদি ভাই তোমরা কি এখনো পুজোর জন্য ঘর ঝাড়তে শুরু করোনি? না গো, এখনো ঝাড়াঝুড়ো করতে শুরু করা হয়নি, তবে এবার করতে হবে, কারণ আর তো বেশি দিন নেই, পুজো কাছেই এসছে। তো যাই হোক দেখো চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে নিচ্ছি। উনুন শালের পাশে একটা নয়নতারা গাছ লাগিয়েছিলাম। গাছটা কিন্তু বেশি দিন লাগানো হয়নি, কি সুন্দর দেখো বড় হয়ে গেছে, আর কয়েকটা কিন্তু ফুলও ফুটেছে। আর জানো এই ফুল গাছগুলো যদি বাড়িতে থাকে না, অনেকগুলোই কিন্তু ফুল ফোটে। আর এই গাছগুলো এক পক্ষে থাকা ভালো, মানে ছাগলে খায় না। আর অন্য গাছ লাগালে কি হয়, আমাদের বাড়িতে তো ছাগল আছে, ছাগলে কিন্তু খেয়ে নেয়। তো যাই হোক দেখো ফুলগুলো তুলে নিয়েছে, আমি কিন্তু ঘরে এসে পুজো করা শুরু করে দিয়েছি। আর আজকে তো বৃহস্পতিবার, তো সেই জন্য দেখো ঘট বসিয়ে দিলাম। তারপরে আমি সব ঠাকুরের চরণে ফুল দিয়ে দিচ্ছি। আর এদিকে সেবা দিয়ে দিয়েছি, সেবায় দিয়েছি চিনি জল। আর হ্যাঁ, তোমরা কমেন্ট করে বলেছো যে গুরু বাবার এখানে একটা শালু পেতে যাওয়ার জন্য আর বালিশ দেওয়ার জন্য। কি বলো তো, আমি না রুদ্র বাবাকে বলেছি, কিন্তু ও বলেছে তুমি যাবে দিয়ে কিনে নিয়ে আসবে। আমার তো যাওয়াই হচ্ছে না, এই সংসারের কাজে কাজ করতে করতেই আমার দিন চলে যাচ্ছে। তো যাই হোক এবার যেদিন বাজারে যাব সেদিন নিয়ে আসবো। ঠাকুর সেবা দেয়া হলো, তারপরে মুড়ি খেলাম। আর এদিকে দেখো রুদ্র আর বিল্টু খেলা করছে। আর রুদ্র আজকে বলছে নাকি ও বিল্টুদের বাড়িতে মুড়ি খেয়ে এসছে। রুদ্র বিল্টুদের বাড়িতে কি দিয়ে মুড়ি খেয়েছো? আলু ভাজা। আর এটা কি, গরুকে কি খেতে দিয়েছ? গরুকে ঘাস খেতে দিয়েছে। দেখো উঠোন থেকে তুলে নিয়ে এলো, দিয়ে দেখো সে গরুর গাড়ি, ওর একটা গাড়ি ছিল, ওই গরুটাকে খেতে দিয়েছে। আর এই যে দেখছো শ্যামই, মানে দিদি করেছিল সকালবেলা, ভাগ্নি স্কুলে টিফিন নিয়ে গেছিল, ওর জন্য রেখেছিল, আমি ওকে খেতে দিতে যাব, দেখছি পিঁপড়ে লেগেছে। তাই রুদ্র বলছে খাবো আমি, তাই দেখো রোদে নিয়ে এসে রেখেছে। পিঁপড়েগুলো এখন আস্তে আস্তে পালিয়ে যাচ্ছে, তো পালাবে তারপরে হচ্ছে খাবে। খেলা করো তোমরা। হ্যাঁ, আমি তাহলে রান্না বসাই, অনেকটাই বেলা হয়ে গেল, পুজো টুজো করলাম। চলো দেরি না করে রান্নাটা বসিয়ে দিই। আমি ওদিকে উনুনটা ধরাচ্ছিলাম, আর এই মাত্র দিদি স্কুল থেকে এলো। আর স্কুল থেকে এসে যে দেখছে আমার দেরি হয়ে গেছে, পুজো টুজো করলাম, মাকে স্নান করালাম, এসে দেখো জামাটা ছেড়ে আর কি সবজিগুলো কাটতে শুরু করেছে। আর দিদি আজকে সবজি বাজার থেকে নিয়ে এসছে কাঁচা কলা নিয়ে এসছে। ওই যে মায়ের পেট খারাপ বলছিলাম না, তো সেই জন্য মাকে সিদ্ধ খাওয়ানোর জন্য কাঁচা কলা নিয়ে এসছে। তো দিদি এখন সবজিগুলো কেটে দিচ্ছে, ওইদিকে আমি উনুনটা ধরে গেল, দিয়ে ভাতের জলটা বসিয়েছি, রান্না করছি আর পেয়ারা মাখা খাচ্ছি। কালকে বাবার এক বন্ধুর বাড়ি গিয়েছিল, আমাদের গ্রামেরই, তো তাদের বাড়ি থেকে পেয়ারা নিয়ে এসেছিল। কালকে খাবার কথা ছিল জানো, কিন্তু ভুলে গেছিলাম। যে বাবা সন্ধ্যেবেলায় বলছিল পেয়ারাগুলোকে মাখা করলে না, যে করাই হয়নি। আর সকালের দিকেও ভাত নিয়ে ছিল না বলে করিনি। তো দেখো দিদি স্কুল থেকে এসে তো সবজিপাতিগুলো কেটে দিল, তারপর সবজির ঝুড়িতে পেয়ারাগুলো ছিল, দিদি আবার মাখা করেছে। কাঁচা লঙ্কা,
তারপরে বিট নুন এসব দিয়ে মাখা করেছে। এখন ঘাম মুছছি, উনুন সালে রান্না করছে, পেয়ারা মাখা খাচ্ছি। খুব গরম গো, যা রোদ গরম, ভালোই লাগছে ঝাল ঝাল পেয়ারা মাখা খেতে। ভালো হয়েছে খুব, আমার ভালো লাগছে, ঝাল আমার খুব ভালো লাগে। পেঁপে ভাজা হবে, তাই পেঁপেটাকে একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি। আর এদিকে ভাতের চালটাই মাত্র দিলাম, আর কলা সিদ্ধ করতে দিয়েছি ভাতের মধ্যে মায়ের জন্য। ভাত এখনো ফুটে ওঠেনি। আর এই দেখো ভাতের জলে আর কি সয়াবিন ভেজাতে দিয়েছি। সয়াবিন গুলো একদম ছোট ছোট ছিল, একদম এইটুকু ছোট ছোট ছিল গো। দেখো মোটা হয়েছে কতটা, এইটুকু। এটা জল পাইনি বেশি, তার জন্য মোটাও হয়নি। একটু নাড়াচাড়া করে এক জায়গায় করে দিই, তাহলে সবগুলো মোটা হয়ে যাবে। পেঁপে ভাজাটা তো আগেই করে নিয়েছিলাম, তারপরে ডালটাও হয়ে গেছে। আর এখন আমি সোয়াবিনের তরকারিটা করে নেব। আজকে তো নিরামিষ, তো সেই জন্য পেঁয়াজ দিলাম না। প্রথমে তেল দিয়ে যে মশলাটা বেটেছিলাম, ওই আদা জিরে লঙ্কা সেটাই দিয়ে দিলাম। তারপরে মশলাটাকে একটু ভাজা করে টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে একটু নাড়াচাড়া করলাম, করে দেখো দিয়ে দিলাম সেই যে সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম। সোয়াবিনগুলো কিন্তু তারপরে জল থেকে ছেঁকে ভেজে নিয়েছি। আর আলু পেঁপেটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আর পটলটা একটু ভেজে নিয়েছিলাম। সেগুলো কিন্তু সব কিছু দিয়ে দিলাম মশলার ওপরে। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি জল। তারপরে একটু ফুটে গেলেই নামিয়ে নেব। রান্না বান্না করে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। আর এখন তিনজনে আমরা খেয়ে নিচ্ছি। আর ওই যে কাকার মেয়েটা খাচ্ছে দেখতে পাচ্ছ, কি হয়েছে জানো? কাকা কাকিমারা হচ্ছে নেই, কাকিমারা তার মায়ের বাড়ি গেছে, আর কাকাও গেছে। আর কাকার ছেলেটা আছে, ও একটু আগে ভাত খেয়েছিল, খেয়ে না রান্নাঘরে দরজা দেয়নি, দরজা খোলা রেখেছিল। আর কাকাদের একটা ছাগল আছে, ছাগলটা গিয়ে ভাত তরকারিতে মুখ দিয়ে দিয়েছে। তো সেই জন্য কাকার মেয়েটা আর ভাত খেতে পারলো না। তাই দেখো ওকে ডেকে নিয়ে এলাম, তারপরে ওকে খেতে দিলাম। আর আমরা এখন তিনজনে গল্প করছি আর খাওয়া দাওয়া করে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে দেখো দুই ননদকে নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে। আর তিনজনে মিলে জোর কদমে আমরা বাসন মেজে নিচ্ছি। এই যে ছোট ননদটাকে দেখছো, কাকার মেয়ে, ওকে বললাম যে তোমাকে ধুতে হবে না, একদিন ভাত খেয়েছো তো আবার বাসন ধুতে হবে নাকি, হাত ধুয়ে নাও। ও বললো না, তোমরা যখন যাচ্ছ আমিও যাই। আর জানো আমাদের পুকুর ঘাটে এলে না অনেক রকমের গল্প হয়, খুব মজা হয়। তো সেই জন্য ও চলে এলো। আর তিনজনে এখন গল্প করছি আর বাসন মেজে নিচ্ছি। দিদি আগে বাসনগুলো মেজেছিল, এই ননদটা ধুয়ে নিয়েছে। আমি হাঁড়িটা মেজে নিচ্ছি আর দিদি কড়াইটা মেজে নিচ্ছে। রান্না বান্না হতে একটু দেরি হয়ে গেছিল, সেই জন্য আগে হাঁড়ি কড়াইটা মাজা হয়নি, তো এখনই মেজে নিচ্ছি। আর দেখো আমি একদম এক হাঁটু জলে নেমে পড়েছি। তো হাঁড়িটা মাজলাম, তারপরে দিদি বলছে যে তুই ঘরে চলে যা, এঁঠোগুলো দিতে হবে, সেই জন্য আমি ঘরে চলে এলাম। ঘরে এসে দেখো পুরো বারান্দাটায় জল ছিটে নিয়েছি, হেসেল ঘরটাতেও ছিটে নিয়েছি। তারপরে একটুখানি ফিনাইল ছিল, সেটাকে দিয়ে দিলাম। এখন আমি পুরো ঘরটা মুছে নেব। আর আমাদের খাওয়া দাওয়া করার পরে পুরো ঘরটাই মোছা হয়, দুবেলা করে আর কি ঘরটা মোছা হয়। সকালবেলা আমি মুছি, আর এই যে দুপুরবেলা খাওয়ার পর এঁঠো দেওয়ার কাজটা দিদি বেশিরভাগ করে। আমি বাসন ধুই আর দিদি এই কাজটা করে। তো আজকে দিদি বাসন ধুচ্ছে, তো সেই জন্য আমি আর কি এঁঠোটা দিয়ে দিচ্ছি। এঁঠো দেওয়ার পর দেখো চলে এলাম বালিশ নিয়ে বারান্দাতে। আজকে তো আমাদের রুমে খাটে কিছুই নেই, শুধু ওই তোষকটায় পাতা আছে গদিটা। তো সেই জন্য রুদ্র বলছে মা এখানে শোবো না, তাই দেখো বারান্দায় চলে এলাম। আর হেসেল ঘরটাতে আমরা শুই মাঝে মধ্যে, কিন্তু দিদি শুয়ে আছে, তো সেই জন্য ভাবলাম বারান্দাতেই শুই। আর বারান্দার হাওয়াটা যেন খুব ঠান্ডা, তো সেই জন্য এখানেই শুয়ে পড়লাম। বারান্দায় শুলাম, কিন্তু রুদ্র তো ঘুমালোই না। আর এদিকে ভাগ্নির কাণ্ড দেখো, ও নিয়ে এসছে অ্যালোভেরা, দিয়ে বলছে মামি দাও তোমার মুখে লাগিয়ে দিই, তোমার মুখের যত্ন করা হয়ে যাবে আর আমার ফেসিয়ালও করা হবে। তো সেই জন্য দেখো ও মুখে লাগিয়ে দিচ্ছে। আর এমনিতে তো আমার মুখের যত্ন নেওয়াই হয় না, তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে একটু মুখের যত্ন নাও। তো দেখো ভাগ্নি একটু যত্ন করে দিচ্ছে, তাই নিয়ে নিলাম। আর জানো আমরা যখন দুপুরবেলা ঘুমিয়ে যাই ও এমনটাই করে,
কোনো দিন দেখি কোনো হাতের কাজ করছে কাগজ নিয়ে, তারপরে আবার দেখছি মাটির কোনো কিছু বানাচ্ছে। এমনটাই কিন্তু ও দুপুরবেলায় করে থাকে। তো যাই হোক, ভাগ্নির জন্য না হয় আজকে একটু মুখের যত্ন নেওয়াই হলো। আজকে যে আমার কি হয়েছিল কি জানি, সেই যে দুপুরবেলা ঘুমিয়েছিলাম বারান্দায়, জানো আমার ঘুম থেকে উঠতে উঠতে না সন্ধে হয়ে গেছিল। আমি কিছুই জানতে পারিনি, সবাই ওদিকে যাওয়া আসা করেছে, এমন ঘুমিয়েছি। তো কি করবো, সন্ধে হয়ে গেছে, সবাই সন্ধেও জ্বালতে শুরু করে দিয়েছিল জানো। তাড়াতাড়ি করে উঠে আবার আমি সেই ছাদে মেলা ছিল খাটের সব পাতা থাকে ওগুলো তুলে নিয়ে এলাম, জামা কাপড় কিছু মেলা ছিল সেগুলো তুললাম, দিদিকে চাও বসিয়ে দিয়েছিল। তো চাটা খাওয়া হয়েছে, আর এখন দেখো রুদ্রকে পড়তে বসিয়েছি। রুদ্র সোনা এখন পড়ছে, ওকে পড়ানো হবে, তারপরে হচ্ছে বিছানাগুলো পেতে নিতে হবে। দেখছো তো কিছু পাতা নেই, ওগুলো সব তুলে নিয়ে এসেছি। লিওর পড়তে শুরু হয়ে গেছিল, মানে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। দুপুরের দিকে তুলে আনিনি, গরম ছিল বলে। তারপরে এখন সন্ধে হতে শুরু হয়ে গেছে, আর শিশির পড়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, রুদ্রকে এখন পড়াবো। তো তারপর হচ্ছে ওই কাজ আর কি, আর রুটি করবো না, মায়ের শরীরটা তো ভালো নেই, আর বাবাও বলছে যে আজকে প্রচন্ড গরম, রুটি খাবে না। রুদ্রকে পড়ানো হলো, তারপরে সেই যে মটরগুলো সকালবেলা রোদে দিয়েছিলাম, ওই মটর কলাইগুলোই দেখো এখন ভেজাতে দিচ্ছি। কালকে ঘুগনি করব, আর পরে দিলে হতো, তবে কি জানো তো, শোয়ার আগে দেবো ভাবে কিন্তু ভুলে যায়। তো সেই জন্য ভাবলাম এখনই দিয়ে দিই, নয়তো ভুলে যেতে পারি, তাই এখনই কিন্তু ভেজাতে দিয়ে দিলাম। মটর কলাইগুলো ভেজাতে দিলাম, তারপরে দেখো ঘরে চলে এলাম। এখনো কিন্তু খাওয়া দাওয়া হয়নি, এখন বাজছে রাত 9:30। ভাবলাম খাওয়া দাওয়া করার আগে বিছানাটাকে ভালো করে রেডি করে নিই, নইলে খাওয়া দাওয়া করার পর না মনে হয় যেন একটু শুই, আর কাজ করতে ভালো লাগে না। তো রুদ্রর বাবাও ছিল, ও বললো নাও দুজনে ধরে পেতে নিই, তাহলে তাড়াতাড়ি হবে, আর বিছানাটা কিন্তু একটু ভালো হবে আর কি, টান টান হবে। তো দেখো সেই জন্য দুজনেই কিন্তু ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, বিছানাটাকে পেতে নিচ্ছি। আর এই যে বালাপোস্টটা ছাদে মেলা ছিল, সেটা তুলে নিয়ে এসে আগে প্রথমে পেতে দিলাম, তারপরে চাদরটা পেতে দিচ্ছি। আর এই বালাপোস্টটা জানো শীতের সময় আমরা ঢাকা নিই, আর এখন যে পাতলা কাঁথাটা বাইরে আছে, ওই কাঁথাটা তখন আর কি পেতে দিই খাটে। তো যাই হোক, দেখো এখন ভালো করে পেতে নিচ্ছি, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় করছি না গো, এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আজকের মতো গুড নাইট।